বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন চৌধুরী এবং আমার ডানে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর জামালউদ্দিন চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা বর্তমান সরকার টানা অনেক বছর, 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছে এবং সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় শুনেছি যে দুর্নীতির বিষয়ে সরকারের টলারেন্স লেভেল হচ্ছে 0। সো আমি একটু অনেকে হয়তো কনফিউজড যে আসলে টলারেন্সের লেভেলটা এখন কোন মাত্রায় আছে, একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। যেসব খবরাখবর এখন পত্রপত্রিকা আমরা দেখছি বা টেলিভিশনের পর্দায় বা সোশ্যাল মিডিয়াতে, তাতে আসলে কি বার্তা আসলে পাওয়া যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, মাধ্যমে চ্যানেলের দর্শক শ্রোতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার সঙ্গে সহ আলোচক হিসাবে ববি হাজ্জাজ সাহেব আসছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটা সত্য যে আজকে একটানা 15 বছর পরে ফোর্থ টাইমের জন্য আবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছেন এবং এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। বিভিন্ন সময়ে কিন্তু তিনি বেশ কিছু অব্যবস্থাপনার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তোর মধ্যে দুর্নীতি একটি। এবং এই ইদানিং যে দুর্নীতি বিষয়গুলো নিয়ে যে বেশ আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, এগুলোর পিছনেও কিন্তু ওনার একটি অবশ্যই সে ধরনের নির্দেশনা এবং ওনার যে সায় আছে এটা বোঝাই যায়। কারণ যে সমস্ত লোকজন নিয়ে কথাবার্তা হচ্ছে, বিশেষ করে একজন আইজিপি, সাবেক আইজিপি নিয়ে কথা হচ্ছে, উনি কিন্তু বেশ কাছের মানুষই ছিলেন, কিন্তু যখনই তিনি বুঝতে পেরেছেন যে এখানে কিছু দুর্নীতির বিষয় হয়তো উপাদান আছে, সেই জন্য কিন্তু তিনি সেখানে কিন্তু কোনো ছাড় দেওয়ার কথা প্রশ্ন সেখানে রাখেননি এবং সেভাবে তিনি আমি বিশ্বাস করি তিনি তার সেভাবে মতামত ব্যক্ত করছেন। তার বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যে মুখপাত্র সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের মানির মধ্যে তিনিও কিন্তু স্পষ্টতই সব কিছু বলছেন সেখানে। তো যার কারণে আমরা ধরে নিতে পারি যে উনি যে কথাটি বলছেন তিনি সেটি বাস্তবায়ন করার বা তিনি চাচ্ছেন যে সেগুলো যাতে ভালো মতোই বাস্তবায়ন হয়। এবং এর পূর্বেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের এমপি কিন্তু ছিলেন, তিনি কিন্তু যখন এই যে দুর্নীতির দায়ে যখন তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে বা তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তখনও কিন্তু তিনি সায় দিয়েছেন। সুতরাং সেখানেও কিন্তু বাধা সৃষ্টি করার চেষ্টা করেননি এবং করেননি। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে সরকারের যে জিরো টলারেন্স বা বিশেষ করে সরকার প্রধানের, সেগুলোর আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি বিভিন্নভাবে। এবং এটা আমি মনে করি যে আজকে যদি আপনি পূর্বের সাথে তুলনা করেন তাহলে সেটা কিন্তু অবশ্যই সেটা দেখা যাবে যে বেশ পরিবর্তন হয়েছে। আগে কিন্তু এই দুর্নীতির কথা জানার পরে কিন্তু সেখানে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেখানে লুকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই সরকারের কিন্তু এই কোনো ইচ্ছাই নেই যে এগুলোকে যদি দুর্নীতি বিষয়গুলো সামনে আসে তাহলে সেটাকে ধামা চাওয়া দেওয়ার কোনো চেষ্টাই এই সরকার করছে না। সুতরাং আমি মনে করি যে সেই হিসাবে অবশ্যই আমরা সবসময় চিন্তা করতে হবে যে আমাদের দেশটি যেভাবে এগিয়েছে, সামরিক শাসনের সময় এখানে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, আমরা সবসময় বলতাম সে কথাগুলো। এরপরে তো আপনার হাওয়া ভবনের কথা জানেন, হাওয়া ভবনে তখনকার প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সন্তান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান যে তারেক রহমান আলাদা একটি সরকার গঠনের মতো অবস্থা তৈরি করে রেখেছিল এবং সেখানে সরকার পরিচালনা করেছে এবং হাওয়া ভবনকে ট্যাক্স না দিলে কোনো কিছু হতো না, এই দেশে কোনো ব্যবসা হতো না। তো সেই অবস্থা তো এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের একটা অবস্থা কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু আমাদের সামনে তুলে আনতে পারেনি যে এই সরকারের 15 বছরের বা 16 বছর চলছে কেউই দেখাতে পারেনি। এর আগেও কিন্তু 96-2001 সালেও কিন্তু একই অবস্থায় বিরাজমান ছিল, তখনও কিন্তু এই ধরনের কেউ দেখাতে পারেনি যে সরকারের একেবারে প্রত্যক্ষ মদদে বা সরকারের প্রত্যক্ষ সাপোর্টে কেউ এরকমভাবে দুর্নীতির আখড়া তৈরি করতে সক্ষম হয়েছিল, এমন কোনো নজির নেই। মিস্টার ববি হাজ্জাজ।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জিলু ভাই আমাকে দাওয়াত জানাবার জন্য, এবং আজকে আপনার মাধ্যমে আমার সহ আলোচক এবং চ্যানেলের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে জামালউদ্দিন ভাই বেশ সুন্দর কথা বলেছেন, তবে আসলে আমি কিঞ্চিত মনে করি, যেহেতু আমরা করাপশন নিয়ে কথা বলছি, দুর্নীতি নিয়ে কথা বলছি, সরকার যখন জিরো টলারেন্সের কথা বলে তখন আমাদের কাছে বেশ ভালোভাবেই পরিষ্কার যে এই জিরো টলারেন্স কথাটা কথাই মাত্র, মানে একটা ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করা। কারণ সরকারি দলের সাথে সম্পৃক্ত একের পর এক আমরা দেখে গেছি যে বিশাল আকারে করাপশন, মানে ইভেন কি মনে করেন ছাত্রলীগের সাথে জড়িত হাজার কোটি টাকার তারা কামাই করে করাপশনের মাধ্যমে। আজকে জামালউদ্দিন ভাই সাবেক আইজিপির কথা বললেন, বেনজির সাহেব, যার নাম এই মুহূর্তে অত্যন্ত আলোচিত বা গত কয়েক মাস ধরে অত্যন্ত আলোচিত, কিন্তু জামালউদ্দিন ভাই যেটা মেনশন করলেন না যে একটার পর একটা এনবিআর এর অফিসিয়াল, এখানকার অফিসিয়াল, ওখানকার অফিসিয়াল বেরিয়ে আসছে যাদের শত শত কোটি টাকা, ইফ নট হাজার কোটি টাকার দুর্নীতি আছে। এবং এই যে মনে করেন আমরা ছোট্ট করে একটু যদি এই আইজিপি বেনজির সাহেবেরটাই আসি, আইজিপি বেনজির সাহেব একটার পর একটা বড় বড় ক্ষমতার পজিশনে ছিলেন, মানে উনি ঢাকার আপনার কি বলেন কমিশনার ছিলেন, ডিএমপি কমিশনার ছিলেন, তারপর র্যাবে গেলেন, র্যাবের হেড ছিলেন, তারপর উনি আইজিপি ছিলেন। তো এই যে অনেক বছর ধরে এই জায়গাগুলো ওনার এত কিছু করাপশনের যত এখনো যে নজির পাওয়া যাচ্ছে, এই সবগুলো কিন্তু উনি এই সব রেসপন্সিবল পজিশনে থাকার সময়কার ঘটা করাপশন কেসেস, যার এখন ধরা পড়ছে। সো এই যে ওই সময়গুলো উনি যে করে গেছেন, এই সময়গুলো ওনাকে ধরা হয়নি কেন? এবং উনি যে করে গেছেন এটা মোটামুটি পরিষ্কার তো উনি একা করেননি, উনি যখন করেছেন ওনার সাথে অনেকে মিলে করেছেন। এই যে আজকে এক এনবিআর অফিসিয়াল নিজের চুল কামিয়ে দেশ থেকে পালিয়েছে, সেও কিন্তু একা করেনি, অনেকে করেছে। এবং করাপশন মানে আসলে সত্যি কথা আমি বলবো যে নজিরবিহীন করাপশন আমাদের দেশে এখন হচ্ছে, কারণ এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস চলে আসছে করাপশনের চোটে। আমাদের রিজার্ভ ডিপ্লিটেড, বিশাল একটা, আরও অনেক কারণ আছে বাট বিশাল একটা কারণ করাপশন। তাহলে নজিরবিহীন, যেহেতু এইভাবে রিজার্ভ ডিপ্লিটেড আগে হয়নি, যেহেতু এইভাবে ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস আগে হয়নি, তাহলে আমি ধরে নিতে পারি যে করাপশনের যদি এটা বড় একটা দায়ী থাকে এটার জন্য, তাহলে এইটাই হলো নজিরবিহীন করাপশন। তো এই যে এই নজিরবিহীন করাপশনে সরকার কি করলো, এগেন যদিও জামালউদ্দিন ভাই প্রধানমন্ত্রী থেকে শুরু করছে, আমি ওখানে যাব না, কারণ সরকারের স্ট্রাকচার অনেক বড়, সরকারের স্ট্রাকচার শুধু একজন চালায় না। তবে অবভিয়াসলি যেই রাজনৈতিক দল এবং যেই রাজনৈতিক স্ট্রাকচারটা সরকারের আপনার পরিচালনায় আছে, সেই হিসেবে আমি বলবো আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের এই দায়িত্ব নিতে হবে, এক প্রধানমন্ত্রী না, এই আওয়ামী লীগের এই দায়িত্ব নিতে হবে এই নজিরবিহীন করাপশন কিভাবে হচ্ছে। এই যে আওয়ামী লীগের কথাই বললেন জনাব ওবায়দুল কাদের, বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় নাম এবং সবচেয়ে বড় সরকারি দল আওয়ামী লীগের উনি সাধারণ সম্পাদক, কিন্তু জনাব ওবায়দুল কাদেরের উপরেও এই ধরনের কথা এসছিল, মানে খবরের কাগজে পড়া, আমি পার্সোনালি ওনার সাথে কথা বলে এই কথা শুনিনি, খবরের কাগজে পড়া যে 30-40 লাখ টাকা দামের উনার ঘড়ি, এবং এখানে উনি বলেছিলেন না এটা আমার কিনা টাকা না, আমার লোকজন গিফট দিয়ে যায়। এই যে একটা ক্ল্যারিটি যে কে গিফট দিয়ে গেল, কেন গিফট দিয়ে গেল, 40 লাখ টাকার ঘড়ি কেন আপনাকে গিফট দিল, কেন দিচ্ছে, কে কে কি, এই যে যেমন মনে করেন আমরা 2018 সালে যাই, 2018 সালে মানে 18-19 নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংকের মানে পোষের মাধ্যমে আই গেস, বাট সব ঋণ খিলাফি কর্পোরেশনের লিস্ট বেরিয়েছিল, এবং সেখানে আমরা দেখেছি বড় বড় কিছু গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, 20,000, 25,000, 30,000 কোটি টাকা ঋণ তাদের ব্যাড লোনস ছিল। 2018 চলে গেল, নির্বাচনটা চলে গেল, নির্বাচন চলে যাওয়ার পর এইবার নির্বাচনে মানে এই যে 23-24 নির্বাচনের আগে যখন আমরা এই তালিকা দেখলাম, এই গ্রুপগুলোর তালিকায় নাই। যদিও মার্কেট থেকে যখন আমরা শুনি, এগেন মার্কেট থেকে শুনি, তার মানে এটা ফ্যাক্ট বলে আমি ধরে নিতে পারছি না, এটা আমি মানছি। সো জামালউদ্দিন ভাই যদি আমার সাথে বিতর্কে আসেন যে না না এটা তো ফ্যাক্ট না, আপনার তো না, ঠিক আছে, কিন্তু জামালউদ্দিন ভাই অনেক ব্যাংকার ছিলেন, জিল্লুর ভাই অনেক ব্যাংকার ছিলেন, আমরা অনেক ব্যাংকার চিনি, ব্যাংকারদের সাথে আমাদের কথা হয়। ব্যাংকারদের কাছ থেকে যখন শুনি তখন শুনি যে 18 সাল থেকে 23-24 সালে ব্যাংকিং সেক্টর থেকে এই যে বড় বড় গ্রুপ যেগুলোর নাম বললাম, তারা আরো অনেক বেশি লোন নিয়েছেন, কিন্তু এখন কোনো তালিকায় ওনাদের নাম নাই। সো এই জায়গাটায় বড় করে প্রশ্ন আসে না যে এগুলোর জন্য কি দায়ী না আমাদের লিকুইডিটি ক্রাইসিস, এগুলোর জন্য কি দায়ী না আমাদের এই যে রিজার্ভ ডিপ্লিশন? তাহলে করাপশন কিভাবে জিরো টলারেন্স হচ্ছে এইটা বোঝা আমার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্রফেসর জামালউদ্দিন চৌধুরী। জি, থ্যাংক ইউ। রিজার্ভ ডিপ্লিশনের বিষয়টা আপনি নিয়ে আসছেন, রিজার্ভ কিন্তু আবার বাড়ছে, এখন কিন্তু 27 বিলিয়নের উপরে এখন আবার চলে গিয়েছে। এটা আমাদের 2019-এর পরে যে আমাদের কোভিডে 2020 যখন শুরু হলো কোভিডটা, তখন কিন্তু রিজার্ভটা
যেহেতু আমদানি তখন বন্ধ ছিল, রপ্তানি বন্ধ, সবই বন্ধ ছিল, কিন্তু রিজার্ভ তখন যেটা গড়ে উঠেছিল 48 বিলিয়ন, সেটা কিন্তু এটা আর্টিফিশিয়াল একটা বিষয় ছিল, কারণ আমাদের তখন আমদানিটা ছিল না, যার কারণে আমাদের ডলারগুলো তখন সেখানে যায়নি সেখানে। তো যার কারণে এখন কিন্তু সেটা যেটা নেমে এসছে, এর মধ্যে কিন্তু মেগা প্রজেক্ট কিন্তু আমাদের যে 10টা মেগা প্রজেক্ট ছিল সেগুলো কিন্তু অনেকগুলো কিন্তু এখন আলোর মুখ দেখছে এবং সেগুলো কাজ চলছে। সুতরাং ওখানেও কিন্তু বেশ কিছু এই রিজার্ভটা ইউজড হয়েছে এবং এখন যে পেমেন্টটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু রিজার্ভটা ইউজ হচ্ছে। তো যার কারণে রিজার্ভটা কমে এসেছে এবং এর মাধ্যমে আজকে যে বিভিন্ন প্রজেক্টগুলো যেটা ডেভেলপ করে যাচ্ছে, যেগুলো আলোর মুখ দেখছে, সেগুলোর থেকে কিন্তু অনেক বেশি ইনকাম, যেটা আমরা যেটা চিন্তা করেছিলাম পদ্মা সেতুতে, যেমন ধরুন আপনি, যেটা আমাদের গর্বের একটা বিষয়, সেই পদ্মা সেতুতে মানে যে ইনকামটা ধারণা করা হয়েছিল আয়টা হবে, তার চেয়ে অনেক বেশি এখানে টোল আদায় হচ্ছে। এবং আবার অনেক জায়গায় হচ্ছে না, যেমন কর্ণফুলী টানেলের কথা, ওটাও হবে, আস্তে আস্তে হবে, কারণ যেভাবে অন্যান্য যে কানেক্টিভিটি বিষয়গুলো আছে সেগুলো যদি পুরোপুরি চালু করা যায় তাহলে সেটাও হবে, কারণ এগুলো তো সবগুলো কিন্তু ফিজিবিলিটি স্টাডি করে করা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখুন, এই যে বিদ্যুতের বিষয় যদি আপনি বলেন, প্রথম কিন্তু সবাই কিন্তু সমালোচনা করে, সবাই মানে অনেকেই সমালোচনা করেছিলেন যে কেন 8,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, কেন। কিন্তু আজকে দেখুন আমি কিন্তু চিন্তা করতে হচ্ছে না, একটা মিটিং করি বা অন্য জায়গায় যাই বা কোনো কিছু বিদ্যুৎটা যাবে কি না। কিন্তু আগে কিন্তু আমাদের প্রায়শই এই বিষয়গুলো মাথায় থাকতো যে আমার বিদ্যুৎটা থাকবে কি না, আমার অনুষ্ঠানটা করতে পারবো কি না, বা আমি এটা চালাতে পারবো কি না, কিন্তু এখন সেটা নেই। এটা তো সৃষ্টি হয়েছে একদিনে নয়, মাননীয় প্রধানমন্ত্রী প্ল্যান করে এবং সেটা করেছেন, এবং এই বিদ্যুতের কারণে কিন্তু আজকে সমস্ত ডেভেলপমেন্টগুলো হচ্ছে। আপনি দেখুন কৃষিক্ষেত্রে, আপনি দেখুন যদি মৎস্য উৎপাদন ক্ষেত্রে, আপনি আমাদের বিভিন্ন ধরনের ধান উৎপাদন ক্ষেত্রে, সব কিছুতেই 5 থেকে 6 গুণ করে বেড়েছে গত 15 বছর। এটা ট্রিমেন্ডাস আমাদের ডেভেলপমেন্টসগুলো, সুতরাং আমাদের সেটা স্বীকার করতেই হবে। এই যে আপনি দুর্নীতির কথা বলছেন, আপনি পদ্মা সেতুতে 32,600 কোটি টাকার মতো বরাদ্দ ছিল, 1,500 কোটি টাকা সেখানে ফেরত এসেছে, ও সেটা ইউজড হয়নি। এই প্রজেক্টটা গতকাল শেষ হয়েছে। তো সুতরাং আপনি দেখবেন যে অনেক কিছুই আমরা তো একটা ইনহেরিট করেছি, আমরা এটা দুর্নীতিটাকে তো আমাদের একদিনে আসেনি, এটা আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়েছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে দুর্নীতিটাকে কমিয়ে আনার জন্য, যাতে করে এটা একটা মানে লিমিটের মধ্যে যাতে চলে আসে, যাতে করে আমরা ভবিষ্যতে একেবারে জিরোতে যেতে পারি। সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের, ধরেন সেনা প্রধান, পুলিশ প্রধান, এনবিআর এর গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ডিএমপির চিফ, এগুলো তো আসলে প্রতিষ্ঠানের প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে না। অবশ্যই, সেটা তো অবশ্যই আমি বলবো, কিন্তু এটা ব্যক্তির দায় সেখানে আসে, সেখানে সংগঠনের দায়টা আসে না, বা এমনকি যারা সরকার পরিচালনা করে তাদের দায় আসে না। একটা প্রশ্ন হলো যে তারা তো দুর্নীতিটা একদিনে করেননি, এই যে সম্পদের পাহাড় গড়েছেন, কেউ কিছু জানলো না, এবং তারা যখন এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন তখন তো ইন্টেলিজেন্সের রিপোর্টও তাদের সম্পর্কে যায়। তাহলে কি ইন্টেলিজেন্স রিপোর্ট দেওয়া হয়েছে তাদের সম্পর্কে, সেটাকে ইগনোর করা হয়েছে, নাকি ইন্টেলিজেন্স এগুলোকে লুকিয়ে গেছে? এখন মানে অনেক রকম, ধরেন আপনি দুর্নীতির এই যে বেনজির আহমেদ 7-8টা পাসপোর্ট করলেন, কিভাবে তিনি করলেন? আবার এই পাসপোর্ট তিনি ব্যবহারও করেছেন, কিভাবে করলেন? কারা এর সঙ্গে দায়ী? এটা তো স্পষ্টই বলা যায় যে সরকার প্রধান বা তার যারা তার নিচে আছে তাদের এই বিষয়গুলো জানা থাকার কথাও না, এবং তাদেরকে সেভাবে হয়তো ইনফর্মড হয়নি, এবং যার কারণে যদি হতো তাহলে তো ব্যবস্থা অবশ্যই হতো। এখন যখন হচ্ছে তখন আপনাকে সেটাকে অবশ্যই ভাবা দিতে হবে, কারণ অতীতে এই ধরনের চর্চা হয়ই নি। 100 কোটি টাকার গম, পচা গম মানুষকে নিতে বাধ্য করা হয়েছিল বিএনপি আমলে, লালু সাহেব, আপনাদের মনে বগুড়ার লালু, গভর্নমেন্ট কিছুই করেনি। আপনি একটা উদাহরণ দেখেন যে আগে এই ধরনের নজির ছিল যে সরকারি দলের কেউ অ্যারেস্ট হয়েছে দুর্নীতির জন্য, সেটা নেই। তো এই যে শুরুটা হয়েছে, এটাকে অবশ্যই আপনাকে প্রশংসিত করতে হবে যে শুরু হয়েছে, এবং জিরো টলারেন্সের যে বিষয়টা সেটা আজকে সেটা প্রকাশ পাচ্ছে। এখন আপনি ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছেন, কেউ যদি জোর করে এসে দিয়ে যায় তাকে, এখন তিনি তো সেটা হয়তো রিজেক্ট করতে পারেন না। যদি আমি জানি না তথ্যটা, আপনি যেটা বললেন, যদি এই ধরনের কিছু হয়ে থাকে, সেটা আমি জানি না, আমি শুনিনি এই বিষয়টা। আপনি সরকারি বা রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে সেটা আমি শুনিনি সেটা রিজেক্ট করতে পারা উচিত। এইটা তো সত্য যে আজকে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে, কিন্তু ওবায়দুল কাদের সাহেবের সম্বন্ধে একটি কথাও কিন্তু বলতে পারেন না যে ওনার এই সম্পদ করেছেন, সে সম্পদ কেউ আজ কিন্তু আসে নাই।
এমনকি আমাদের দেখেন আজকে আমরা তারেক জিয়া সম্বন্ধে কথা বলি, তার প্রমাণ আছে, তার ছোট ভাই যে কোকোর প্রমাণ আছে, সেখানে 21 কোটি টাকা বাইরে থেকে এসেছো বাংলাদেশে ফিরে এসেছে, যেটা মানি লন্ডারির মাধ্যমে চলে গিয়েছিল সেটা ফিরে আসছে। কিন্তু কোকোর টাকাই ফেরত আসলো, আর বাকি যে লক্ষ লক্ষ কোটি টাকা গেল সেগুলো ফেরত আসছে না। এবং এটা তো সরকারের মন্ত্রীরাই বলেছেন যে এরকম বহু টাকা বাইরে চলে গেছে, সেই টাকার না। কিন্তু এখানে দেখেন আপনি এফবিআই নিজে এসে এখানে সাক্ষ্য দিয়েছে। না, কোকোর যে টাকা ফেরত আসেনি সেটা কেউ কন্টেস্ট করছে না, সেটা টাকা ফেরত এসছে এবং সেগুলো নিয়ে কোনো প্রশ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে যেগুলো হচ্ছে সেগুলো তো আসছে না। সেগুলো তো আস্তে আস্তে সেগুলোর ব্যবস্থা হচ্ছে আস্তে। আমরা তো একদিনে রুট আউট করতে পারবো না, এটা বাস্তবতা দুর্নীতিটাকে। সুতরাং যে কাজটি হচ্ছে, আপনি দেখবেন দুর্নীতি দমন কমিশনের আপনি যদি রিপোর্ট নেন, সেখানে আপনি দেখবেন অনেক সরকারি কর্মকর্তাই কিন্তু আজকে দুর্নীতির দায়ে কিন্তু তারা কিন্তু আপনার কোর্টে ঘুরছে, তারা ইয়েতে সেখানের মধ্যে আদালতের প্রাঙ্গণে তাদেরকে যেতে হচ্ছে, এবং সেই জায়গা কিন্তু এক নয়, অনেক। তো সেগুলো তো আস্তে আস্তে দুর্নীতিটাকে অবশ্যই কমিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। আবার যদি কর্মকর্তাদের যদি আপনি যদি কমাতে পারেন, তাহলে সেখানের মধ্যে যদি যে কথাগুলো বলা হয় যে কিছু কিছু পলিটিশিয়ানসও এই সমস্ত দুর্নীতি ইনভলভ, আমি সবার কথা বলবো না, তারাও আস্তে আস্তে ধরা পড়বে এবং সেভাবে আস্তে আস্তে ব্যবস্থা হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমি তো বলেছি একজন এমপিকেও অ্যারেস্ট করে তাকে জেলে যেতে হয়েছিল তার দুর্নীতির কারণে। জি, মানে আমাদের দুঃখজনক হলো। এবং এগেন জামালউদ্দিন ভাইয়ের সাথে আমি একমত যে যদি কমে আসে তাহলে অবভিয়াসলি দেশের জন্য, জাতির জন্য, আমাদের সবার জন্য ভালো। সো আমরা সবাই যে কমে আসুক, কমে আসছে কিনা এখানে হয়তো আমাদের মতামতে ভিন্নতা আসতে পারে। সো জামালউদ্দিন ভাই যে কথাগুলো বলেন সেই প্রেক্ষিতে আমি যদি একটু বলি, প্রথমত যেহেতু তারেক রহমান সাহেবকে টেনে আনা হলো, ওনার সাথে আবার আমি বিএনপি করি না, আমি আগে থেকে জাস্ট পরিষ্কার জানিয়ে রাখি, বাট যেহেতু তারেক রহমান সাহেবকে টেনে আনা হলো, কিছুদিন আগে আমরা ওনার একটা ভিডিও দেখলাম যে উনি বলেছেন যে ওনার ঢাকা শহরে, বা উনি একটা অডিও ক্লিপ বোধহয় লিক হয়েছে বা ভাইরাল হয়েছে, যে ওনার ঢাকা শহরে কোনো সম্পত্তি নেই, এবং তারেক রহমান সাহেবের ঢাকা শহরে কোনো সম্পত্তি বোধহয় কেউ দেখাতেও পারেনি। সো তাহলে আপনি যদি বলেন যে ওবায়দুল কাদের সাহেবের কোনো সম্পত্তি দেখাতে পারেনি, সো উনি কোনো করাপশন করেনি, এবং আমি মানছি ওবায়দুল কাদের সাহেব অত্যন্ত সম্মানিত একজন লোক, অনেক মুরব্বী একজন নেতা, সো আমি মানছি আপনার কথা। কিন্তু একইভাবে যেই রিজনিংটা আপনি দিলেন সেই রিজনিং হিসাবে তাহলে তারেক রহমান সাহেবের সম্বন্ধেও আপনারা এভাবে একটা অপবাদ, যেটাকে এখন পরিষ্কার আমরা বলতে পারি মিথ্যা অপবাদ, দিতে পারেন না। কিন্তু এখান থেকে আমরা চলে যাই। এই যে বেনজির সাহেবের কথা বললেন যে জিরো টলারেন্স, বেনজির সাহেব যে দেশ ত্যাগ করলেন, আজকে আমি যখন এয়ারপোর্টে যাই আমাকে এয়ারপোর্টে থামানো হয়। কেন থামানো হয়? আমার হয়তো চেহারা একটু চেনে, জানে আমি বিরোধী রাজনীতি করি, বা হয়তো তাদের লিস্টে আমার নাম দেওয়া আছে, আমি ঘুরে যেতে ওনাদের কম্পিউটার দেখতে পারি না, কিন্তু আমাকে একটু থামানো হয়। এবং শুধু আমি না, বিরোধী রাজনীতি যারা করে তাদের সবার কাছ থেকে আমি মোটামুটি একই জিনিস জেনেছি, যে তারা এয়ারপোর্টে একটু থামিয়ে তাদের ক্লিয়ারেন্স, এবং এগেন তাদের সাথে কোনো দুর্ব্যবহার করা হয় না, কিন্তু তাদেরকে ছাড়ার আগে, দেশের বাইরে যেতে দেওয়ার আগে ক্লিয়ারেন্স নিতে হয়। তো এখন আমার চেহারা যতখানি চিনুক না কেন, আমি মোটামুটি গ্যারান্টি করতে পারি যে এই দেশের সকল মানুষ এই মুহূর্তে বেনজির সাহেবের চেহারা আরো বেশি চেনে। আর সিভিল এভিয়েশন হলো পুলিশের আন্ডারে, সো পুলিশ অথরিটি আর বেনজির সাহেবের চেহারা চিনেন, এটা হতে পারে না। তো বেনজির সাহেব যখন দেশ ছেড়ে চলে গেলেন, তখন উনাকে একদম উচ্চ পর্যায় থেকে যদি সহযোগিতা না পেয়ে থাকেন, তাহলে এটা যাওয়া সম্ভব না। আমরা যেতে পারি না, নর্মাল মানুষ, উনি কিভাবে চলে গেলেন? সো এইখানে অবভিয়াসলি তাকে যেতে দেয়া হয়েছে বলেই সে গেছে। এনিওয়ে, আমরা এক বেনজির সাহেবের এক্সাম্পলে দাঁড়িয়ে না থাকি। বিদ্যুৎ নিয়ে কথা বললেন ভাই, বিদ্যুৎ নিয়ে যখন কথা বললেন অবভিয়াসলি, এবং এগেন আমরা সরকারের দোষ যেমন আছে, ত্রুটি যেমন আছে, ভুল যেমন আছে, আবার সরকার ভালো কাজও করেছে, সব সরকারই করে, 15 বছর আছে, দেশ তো টিকে আছে, সো কিছু ভালো কাজ নিশ্চয়ই করেছে। বিদ্যুৎ আমরা এখন পাচ্ছি, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। কিন্তু কতখানি ওভার ক্যাপাসিটি আমাদের? এই ওভার ক্যাপাসিটির জন্য আমরা টাকা কতখানি দিচ্ছি? আদানি গ্রুপের সাথে যে ডিলটা হয়েছে, এই ডিলটা আদানি গ্রুপেরই, ভারতের সাথে কি টার্মসে ডিল? আপনি যদি আদানি গ্রুপের, মানে আমি এটার এক্সপার্ট না ভাই, ডাক্তার, আমি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হোয়াট নট নিয়ে কাজ করি, কিন্তু যদি আমরা জাস্ট এই ব্যবসা এবং এই যে পাওয়ার জেনারেশন ব্যবসার দিকে যাই, যারা পাওয়ার জেনারেশন ব্যবসা করে আর খবরের কাগজে যারা লেখে, সেখান থেকে জাস্ট অতটুকু থেকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আদানি গ্রুপ যেই রেটে ভারতে সাপ্লাই দেয়, তার সাথে আমাদের রেটের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা কেন নিলাম? এবং আমরা এই ধরনের, আমাদের এত দরকার, যেহেতু আমরা রেন্টাল পাওয়ার প্ল্যান্ট দিয়ে ওভার ক্যাপাসিটি অলরেডি চলে আসছি, আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসছি। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এমন একটা দেশ থেকে নিয়ে আসছি যারা পরিচিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নট বিং দ্য বেস্ট, তবু আমরা নিয়ে আসছি। ঠিক আছে ভাই, আমরা স্বল্প দামে পেয়েছি, যদিও আমি এগেন আনঅফিশিয়াল, বাট আনঅফিশিয়ালি মানে ওই পাওয়ার যে, মানে আমাদের পাওয়ার অথরিটির থেকে শুনেছি যে আমাদের আরো অফারও ছিল, সিমিলার প্রাইসড অফারই ছিল,
ইনিশিয়াল প্রাইস না, বাট এই যে এখন আলটিমেটলি বাড়তে বাড়তে আমরা যত দিচ্ছি এই রাশিয়ান পাওয়ার প্ল্যান্টের জন্য, এর থেকে কম প্রাইস অফার উন্নত দেশ থেকে ছিল, আমরা নেই নাই। ভালো কথা, আমরা নেই নাই ভাই, তখন সরকার যেটা ভালো মনে করেছে সেটাই নিয়েছে। বাট এতগুলো ডিল থাকার পর আদানি ডিল সাইন করার কি দরকার ছিল? রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যতগুলো আছে এদের সবার ইলেকট্রিসিটি আমরা নিতে পারছি না, ইদার গ্রিডের লাইন নাই বা ওদের মেশিন খারাপ। তাহলে এই যে এতগুলো ভর্তুকি সরকার আমাদের পকেটে টাকা দিয়ে যাচ্ছে বা আমাদের নামে ঋণ নিয়ে দিয়ে যাচ্ছে, এইটাও তো ভাই করাপশনের একটা অংশ। পদ্মা ব্রিজের কথা বললেন, পদ্মা ব্রিজের প্রথম প্রবলেমটাই তো আসছিল করাপশন। পদ্মা ব্রিজে ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল যে আপনারা সোয়েনসোদের নামে কয়েকটা নাম তালিকা বোধ দিয়েছিল, এগের খবরের কাগজ থেকে যা পড়া, যে ইনাদেরকে আপনারা এই প্রজেক্ট থেকে সরিয়ে দেন, তাহলে আমরা খুব অল্প, আই থিঙ্ক 0.5 বা 0.25 হোয়াটএভার ছিল, তারা ওই রেটে লোন দিচ্ছিল। আমরা বললাম নিজ টাকায় করব। খুব ভালো কথা ভাই, আমরা নিজ টাকায় করেছি, কিন্তু এখন সেই নিজ টাকার লোন রিপেমেন্ট করছি চাইনিজ ব্যাংকদের কাছে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্টে করাপশনের পয়েন্ট চলেছে। আপনি বলেন বিশাল বিশাল মেগা প্রজেক্ট, এবং বিশাল বিশাল মেগা প্রজেক্ট এবং পদ্মা ব্রিজ বা যেটাই বিশাল বিশাল মেগা প্রজেক্ট যদি আমাদের প্রয়োজন হয় এবং তার ভিত্তিতে হয়, তাহলে নিশ্চয়ই আমরা বাহবা জানাবো সরকারকে, এবং জানাই ভাই পদ্মা ব্রিজ অনেকদিন থেকে বাংলাদেশের অনেক মানুষের স্বপ্ন ছিল। হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় হয়ে না হয়ে 10 মাইল এই দিক বা 20 মাইল এই দিক হতে পারতো, ওই দিক হতে পারতো, সেটা কোনো ব্যাপার না, যেখানে হয়েছে ফ্যান্টাস্টিক। বাট এই যে কর্ণফুলী টানেল বলেন বা এই যে একটার পর একটা মেগা প্রজেক্টের কথা বলে যাচ্ছেন, এই মেগা প্রজেক্টের অর্থায়নগুলো, এই যে আপনার সিপিডি থেকে শুরু করে এই যে যারা এক্সপার্ট ইকোনমিস্ট, এগেন ইকোনমিক্সে পড়াশোনা আমারও আছে, কিন্তু এগেন এটা নিয়ে আমি কাজ করি না, বাট যারা কাজ করে এক্সপার্ট ইকোনমিস্ট, গত কয়েক বছর ধরে টকশো প্যানেল থেকে শুরু করে তারা সেমিনারে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে অপরচুনিটি কস্ট ঠিকভাবে হিসাব না করে এই প্রজেক্টগুলো ওকে করা হচ্ছে। এই প্রজেক্টগুলোই হয়তো ভিন্নভাবে, ভিন্ন জায়গায়, ভিন্ন অর্থায়নে যদি আপনার তৈরি কার্যকরী করা হতো, তাহলে হয়তো অপরচুনিটি কস্ট আরো লো হতো। তাহলে সেটা চেক করা হয় নাই কারো, কারণ অপরচুনিটি কস্টটা যখন আপনি চেক না করেন, তখন তো আপনি ভাই জনগণের টাকা মেরে খাচ্ছেন। এবং এগেন আমি জামালউদ্দিন ভাইকে আরেকবার রিকোয়েস্ট করবো যে উনি যখনই কথা বলেন, উনি রেসপন্সিবল লোকের রেসপন্সিবল জায়গায় কথা বলেন, যে মানে আপনি বিদ্যুৎ মন্ত্রণালয় নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর কাছে যেয়েন না। আপনি রোড অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর অফিসে যেয়েন না। সব জায়গায় আমরা প্রধানমন্ত্রীকে না টানি। একজন মানুষের দ্বারা, সে যেই হোক না কেন, একজন মানুষের দ্বারা পুরো একটা সরকার পরিচালনা সম্ভব না, তার জন্যই মন্ত্রণালয় আছে। তো যেটা ব্লেম, আমাদের দেশে প্রবলেমটা হয়েছে হলো যে আমরা যখন ব্লেমও করি, সবাই বসে এক প্রধানমন্ত্রীকে ব্লেম করে, এবং আওয়ামী লীগের লোকজন যখন কথা বলে তারা সবাই এক প্রধানমন্ত্রীর গুণ গায়। ভাই তাইলে বাকি মিনিস্ট্রির তো দরকার নেই, মুছে দেন ক্যাবিনেট। কি দরকার এই ক্যাবিনেটের? পার্লামেন্টারি বা কি দরকার? সো না, যার যেখানে রেসপন্সিবল সেখানে নিয়ে আসেন, এবং করাপশন কোনোভাবেই আমাদের দেশ থেকে হারিয়ে যায়। সো প্রফেসর চৌধুরী, আমি অন্য একটা প্রসঙ্গে যাব, যদি আপনি খুব দ্রুত। এই বিষয়গুলোকে একটু বলতে তো হবে আপনাকে, যে বিদ্যুতের কথা তো আমি কথাটা ওই জন্যই বলেছি যে দেখেন 93 সনে আমাদেরকে সাবমেরিন কেবল, যেটা আমরা ইন্টারনেটের জন্য ইউজ করি, সাবমেরিন কেবল কিন্তু ফ্রিতে দিতে চেয়েছিল তখনকার সরকার প্রধান খালেদা জিয়া। এবং খালেদা জিয়া তিনি বললেন যে আমার এখান থেকে ইনফরমেশন চলে যাবে বাইরে, সেজন্য তারা নেননি। কিন্তু এই দেখেন জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি, আপনি যে বলছেন যে কেন আমরা বারবার ওনাকে নিয়ে আসি, আমি কিন্তু এমনভাবে নিয়ে আসি মন্ত্রণালয়ের জন্য আনিনি, কিন্তু আমি ওভারঅল যেহেতু উনি সরকার প্রধান সেই হিসেবে বলছি। এবং ওনার কারণে কিন্তু আজকে একেবারে যে ওনার ক্যারিসমেটিক লিডারশিপের কারণেই বাংলাদেশে আজকে গত 15 বছরে রেকর্ড পরিমাণ আপনার জিডিপি অর্জন করেছে, প্রবৃদ্ধি, এবং সেটা বোর্ড 6.7%, যেটা ওয়ার্ল্ডের খুব কম দেশেরই হয়েছে। তো তাহলে আপনি তো দেখবেন যে বাংলাদেশের মানুষের সচ্ছলতা কেমন হয়েছে। বাংলাদেশের মানুষ এখন কত টাকা পার ক্যাপিটা ইনকাম? বাংলাদেশে 2,71,000 টাকার উপরে এখন পার ক্যাপিটা ইনকাম পার ইয়ার বাংলাদেশে। আমি যদি টাকায় যদি ধরি আমি, তো মানুষ কিন্তু আপনি দেখবেন এখন কিন্তু ওই কাজের মেয়ে লোক যে বাসায় চাওয়া, সেটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানুষের যদি কাজের লোক পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অনেক কোনো বিষয়গুলো এখানে চলে আসছে। আপনি এই দেখেন বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টটার, ওই জন্য বললাম যে উনি চিন্তা করেছেন যে হ্যাঁ ভর্তুকি দিয়ে হলো ফার্স্ট কাজ, যদি আমি বিদ্যুৎ যদি আমি করতে না পারি, রেগুলার করতে না পারি, তাহলে আমার ডেভেলপমেন্ট হবে না। এবং তাই হয়েছে, উনি যাই চেয়ে, আমরাও একটু অবাক হয়েছিলাম। কিন্তু আজকে আমরা দেখছি যে না, রিয়েলি উনি সমস্ত ক্ষেত্রে, আপনি হেলথ বলছেন, আমি একজন হেলথের লোক, আমি দেখেছি হেলথে কি চেঞ্জটা হয়েছে আপনি কল্পনা করতে পারবেন। আজকে মানুষের গড় আয়ু আজকে 73 বছর, 72.8 বছর। আপনি চিন্তা করতে পারবেন যে আজকে আমাদের হার্টের যে ট্রিটমেন্টগুলো হচ্ছে, হার্টের অপারেশন হচ্ছে, ব্রেইনের সার্জারি হচ্ছে, আপনার লাংসের ইয়ে হচ্ছে, লিভারের যে ট্রিটমেন্ট হচ্ছে,
আপনি যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা মানে আপনি অনেকটা অবিশ্বাস্য। আজকে অনেকে আমরা দেখি বিভিন্ন সেমিনারে আসে, তারা অবাক হয়ে যায় বাংলাদেশ কীভাবে এত তাড়াতাড়ি উন্নতি করেছে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় বলছি, পদ্মা সেতুতে আপনার একটা ফলস একটা এলিগেশন দিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, পদ্মা সেতুতে তো দুটো পার্ট আছে, একটা রেলওয়ে, একটা হচ্ছে সড়ক। আপনাকে বুঝতে হবে সড়কের কিন্তু অনেক কিছু আবার লিঙ্ক আপ আছে। সেখানে যদি লিঙ্ক আপের জন্য যে রোডটা করেছে সেটার জন্য যদি, আমি জানি না সেটা কী জন্য হয়েছে, আপনারা যদি বলে থাকেন, রোড তো অনেক বড় রোড হয়েছে, সে কানেক্টেড রোড হয়েছে, সেটা কিন্তু সেতুর হতে ইয়ে না। তো সেতুটা তো করেছি আমরা। এখন রোড যদি করেছে মাইলের পর মাইল রোড হয়ে থাকে, সেখানের মধ্যে সেতুর মধ্যে একটা পয়সাও কিন্তু কোনো ইয়ে নেই, লোন নেই, আমরা নিজেদের পয়সা করেছি। আর বিশ্বব্যাংকের কথা বলছেন, এটা তো ফলস প্রমাণিত হয়েছে কানাডারে। আপনি আমার কথা শুনুন, আপনি বিশ্বব্যাংকের এই বিষয়টা অলরেডি সেটেলড ইন দ্য কানাডিয়ান কোর্ট, এবং যার কারণে বিশ্বব্যাংকের যে নতুন যে ইয়েটা হয়েছে, যিনি আজকে এই বিশ্বব্যাংকের যে প্রধান, তাকে কিন্তু পদ্মা সেতুটি উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখা করেছেন, এবং হি ওয়াজ সো অবলাইজড। এবং উনি এত বেশি মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসা করছিলেন, বিশ্বব্যাংকের প্রধান এবং আপনার যে IMF এর প্রধান, যে উনি বলছিলেন যে নেক্সট ইলেকশনে শেখ হাসিনাই সুদ কামাব। মানে দিস ইজ একটা বিদেশি লোকের কাছ থেকে এই ধরনের একটা জিনিস আশা করা যায় না, বাট তারা করেছে। বিকজ অফ হোয়াট? বিকজ অফ দ্য স্ট্যাটিস্টিক্স দে হ্যাভ সিন। আজকে বাংলাদেশ, আপনি আমরা যে নিম্ন আয়ের দেশে ছিলাম, সেটা আমরা মধ্যম আয়ের দেশে অলরেডি র্যাটিফাইড হচ্ছে, 2000 অলরেডি তো হয়ে গেছে, তারপরে 2026 2026 সালে সেটা ফাইনালাইজড হবে, অফিসিয়াল হবে। তো আপনি কোথায় আমরা ছিলাম আর কোথায় আমরা চলে গিয়েছি। আজকে খাদ্যের উদ্বৃত্ত আমরা, আজকে ফলমূল যেটা সারা বছরই মানুষ ফলমূল খায়, আজকে এগুলো এই যে চেঞ্জগুলো হয়েছে, এগুলো কিন্তু অনেকে বলে, কেউ কেউ বলার চেষ্টা করেন যে প্রাইভেট সেক্টর ডেভেলপ করেছে। প্রাইভেট সেক্টর ডেভেলপ করেছে বিকজ সরকারের সেই ধরনের পলিসি নাই বলে। পলিসি ছাড়া কোনো কিছু কোনো দেশের ডেভেলপমেন্ট কোনো সুযোগ নেই। ওই পলিসি নিয়েছে বলে আজকে এই অবস্থা হয়েছে। তো আপনি বাজেটের অবস্থা চিন্তা করুন, বাজেটের অবস্থা চিন্তা করুন, 61,000 কোটি টাকা লাস্ট বাজেট ছিল 2005-06 সালে, সেটা এখন কত? আজকে 7,98,000 কোটি টাকার, প্রায় 8 লক্ষ কোটি টাকার মতো। তো আপনি যে এক্সপান্ড যেটা করেছে সেটাকে আপনি স্বীকার করতে হবে। আপনি প্রত্যেকটা জিনিস, আপনি রূপপুর কথা বলছেন, কেন আপনি যে বলছেন যে অনেক টেন্ডার ইজ নট দ্য লোয়েস্ট, যে দিবে তাকে দিতে হবে এমন কথা নয়। যে কোয়ালিটি দিতে পারবে সেখানেও একটা কনসার্ন থাকতে হবে, লোয়েস্টও চিন্তা করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি। সুতরাং দুটো সমন্বয় হতে হবে। সেখানে রাশিয়ান যেটা দিয়েছে, দ্যাট ইজ দ্য বেস্ট নাও। আপনি ইউ গো থ্রু দ্য লিটারেচার, দিস ইজ দ্য বেস্ট টাইপ অফ নাও নিউক্লিয়ার রিঅ্যাক্টর নাও যেটা রাশিয়া তৈরি করেছে। এটার বাইরে এটার এরপর জেনারেশন হয়নি। সো দিস আর অল থিং। আপনি আজকে দেখেন আমাদের যে আজকে যে চ্যানেল আই চলছে বা অন্যান্য চ্যানেলগুলো চলছে, এগুলো আমাদের স্যাটেলাইটের মাধ্যমে চলছে। এর ইন্টারাপশন নো, চলছে, খুব সুন্দরভাবে চলছে। তার মানে এখন ধরুন এই যে ইন্ডিয়াতে, যেটা ইন্ডিয়া আমাদেরকে স্যাটেলাইট ডেভেলপমেন্টের কাজ করবে, এখন আমরা যে লেটেস্ট যে আপনার এটা করেছে সমঝোতা চুক্তি, বাংলাদেশ ডেভেলপ করছে, এটা আমরা খুশি হওয়া উচিত। আপনি কারাপশনের কথা বলছেন, কারাপশন তো আগে তো কোনো ব্যবস্থাই ছিল না। আপনি হিসাব করে দেখুন, আপনি কম্পেয়ার করুন যে তখনকার দুদকটা তো আগেও হয়েছে, আগে তাই না? সে দুদকে কয়টা তখন বিচার হয়েছে, এখন কয়টা হয়েছে, আপনি সেটা হিসাব করে দেখুন আপনি কয়টা বিচার হয়েছে। তো সুতরাং এই জায়গাগুলো কারাপশনটা তো একদিনে বন্ধ হবে না, বাট আস্তে আস্তে স্লোলি এটা বন্ধ অবশ্যই হবে একদিন। তো আমি এই প্রসঙ্গে আপনি কথা বলে ছোট্ট করে আমি অন্য প্রসঙ্গটাও আনতে চাই, যেহেতু ভারতের প্রসঙ্গ উঠলো। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফর করেছেন, 10টি সমঝোতা বা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এগুলো নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে, বিশেষ করে রেল সংক্রান্ত চুক্তি এবং সমুদ্র সংক্রান্ত চুক্তি নিয়েও নানান জনের নানা প্রশ্ন। তো আপনি কীভাবে দেখেন সেটা একটু শুনতে চাই। আমি ছোট্ট করে যদি জামালউদ্দিন ভাইয়ের একটু উত্তর দিয়ে দিই। প্রথমত হলো জামালউদ্দিন ভাইয়ের উনি বিজ্ঞ একজন হেলথ স্পেশালিস্ট, মেডিকেল ডক্টর, এবং আমিও আসলে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে অনেক কিছুতেই এক্সপার্ট না। সো এগেন মানে সর্ট অফ রাশিয়া হ্যাজ দ্য বেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট টেকনোলজি, এটা মানে আমার কাছে সর্ট অফ ক্লিয়ার না। তবে আমার মনে হয় যে যদি আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করি, তাহলে তারা হয়তো একমত হবে না। বাট আমি শুধু জামালউদ্দিন ভাইয়ের পয়েন্টে আসি। আমি শুনুন ভাই, আপনার কাছে যদি এই টেন্ডার ডকুমেন্ট এসে থাকে, তাহলে অলরেডি এই সরকার শেষ, ওদের করাপশনের আর কোনো লিমিট নাই। কারণ আপনার কাছে কেন আসবে টেন্ডার ডকুমেন্ট, রাইট? আমার কাছে আসেনি তো। না, এর জন্যই বলছি, আপনি জানেন না, আমি সেটা বলিনি। কিন্তু না, আমিও জানি না। আমি বলেছি যে আপনি বলেছেন যে লোয়েস্ট অনেকে ছিল। আমি লোয়েস্ট বলিনি,
আমি বলেছি যে এর থেকে আরো উন্নত মানের টেকনোলজি যে দেশগুলোতে আছে তারাও সিমিলার প্রাইসড অফারিং দিয়েছে, যে এগেইন সেটাও ফ্যাক্ট না, এজ ইন আমার কাছে নাই। তার চেয়ে তো বড় কথা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমি প্রশ্ন জাস্ট সিম্পল জামালউদ্দিন ভাই স্পেশালাইজেশন যেটা সেখানে মধ্যে বলেছে যে রাশিয়ার টেকনোলজি নাও দিস দ্য বেস্ট। ভাই জামালউদ্দিন ভাই স্পেশালাইজেশন যেটা, আমি হেলথ, আমি এটা নিয়ে অল্প একটু কথা বলবো, এটা নিয়ে অল্প একটু। হ্যাঁ, যে গত 15 বছর না গত 30, ফার্স্ট এন্ড ফরমোস্ট আসলে এটাতে আসার আগে ছোট্ট একটা কথা বলে নিই, যে 70s থেকে স্পেশালি 75-এর পর থেকে আস্তে আস্তে এবং 80-র পর থেকে এটা আরো বেশি শুরু হয়েছে, 90-এর পর থেকে ইট ওয়েন্ট অন স্টেরয়েডস। প্রত্যেক বছর আমাদের জিডিপি গ্রোথ রেট হাই ছিল, ইনকাম বাড়ছিল এভরি ইয়ার। সো 91 থেকে 92 যেমন বেড়েছে, আবার ওরকমই 2015 থেকে 2016 বেড়েছে। তো 91 থেকে 92 যেমন এক সরকার করে দেয় নাই, তেমন 2015 থেকে 16 আমার বিশ্বাস এক সরকার করে দেয়নি। তবে সবগুলো সরকারেরই পলিসিগত আপনার অবদান ছিল। সো সেটাও এই আওয়ামী লীগ সরকারের পলিসিগত যে অবদানগুলো ছিল সেগুলো আমি নাকচ করছি না, সেগুলো নাকচ করা ভুল হবে, সেগুলো আমি নাকচ করছি না এক মুহূর্তের জন্য। সো সেখান থেকে যদি ফেরত আসি, যে হেলথ সেক্টর, আজকে জামালউদ্দিন ভাইয়ের পরিবারের কেউ যদি অত্যন্ত অসুস্থ হয়, জামালউদ্দিন ভাই সাচিবের মানে সর্ট অফ এই যে হেড হয়েও উনি হয়তো এইখানে চিকিৎসা করাবেন না। আমাদের দেশে দুঃখজনক, তবে একদিন মানে যেহেতু এই কথাগুলো আসছে ব্রড মানে টেলিভাইজ স্পিচে এই দেশের সবচেয়ে বড় নেতা বললেন যে চিকিৎসা করতে হলে এই দেশের সবচেয়ে ভালো চিকিৎসা জামালউদ্দিন ভাইয়ের মতোই, যে এই দেশের সবচেয়ে ভালো চিকিৎসা এই দেশেই সবাই চিকিৎসা করবে, উনি নিজেও এই দেশে চিকিৎসা করবেন। আনফর্চুনেটলি তার পরের দিনে দলের সাংগঠনিক সম্পাদকের বিশাল হার্ট অ্যাটাক হলো। সাধারণ সম্পাদক কি বলছেন, সাধারণ সম্পাদক মহোদয়ের বিশাল হার্ট অ্যাটাক হলো, এবং এখানে অত্যন্ত দুঃখজনক। ওনার এই হার্ট অ্যাটাকটা আমরা ওনার জন্য সবসময় দোয়া করেছি, কিন্তু এই হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্স করে ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হলো। এবং যখনই কারো শরীর খারাপ হয় বাইরেই যেতে হয়। এই যে কোভিডের কথাটা বললেন, কোভিডের সময় দেখা গেছে 10% লাইসেন্সড ক্লিনিক্স আর হসপিটালস নাই বাংলাদেশে। যতগুলো হিসাব আছে, এবং আপনাদের মানে ইন দ্য সেন্স মিনিস্ট্রি অফ হেলথের দেয়া হিসাব, তার ভিতরে 10%-এর লাইসেন্স ছিল না। তাহলে এই যে আপনি বলছেন যে হেলথ সেক্টরে আমরা বিশাল মানে এই যে ট্রিটমেন্টের জন্য সব লোকজন ছুটে আসে, না ভাই, বাংলাদেশের মধ্যবিত্ত পর্যন্ত ভারতে যায় ট্রিটমেন্ট করতে, বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত ভারতে যায় ট্রিটমেন্ট করতে, যারা একটু উচ্চ মধ্যবিত্ত তারা থাইল্যান্ড মালয়েশিয়া যায়, যারা অনেক উচ্চবিত্ত সিঙ্গাপুর আমেরিকা ইংল্যান্ড কোনো জায়গায় বাধা নাই। এবং আমি ধরে নিচ্ছি ভাই জামালউদ্দিন ভাই নিজেও খুব ভালো করে জানেন, উনি তর্কের খাতিরে আমাকে অনেক কথা এখন বলবেন, বাট এই কথা বাদ দেন। প্লাস আমাদের দেশে একটা অভ্যাস আছে, আমাদের দেশে নিউজের জিলুর ভাই মাফ করবেন আমি এটা টেলিভিশন চ্যানেলে বসে বলছি, বাট নিউজের একটা অভ্যাস আছে যে বাইরে কি হয় সেটা পুরো বানোয়াট মিথ্যা কথা আমাদের নিউজে ছেড়ে দেয়। সো ওয়ার্ল্ড ব্যাংক IMF তাদের পরিচালনায় যারা থাকেন তাদের প্রেরোগেটিভে নাই, মানে তাদের দায়িত্ব বা তাদের যে নীতিমালাগুলো এর মধ্যে নাই, তারা বলতে পারে যে এই দেশের জন্য আপনি সঠিক, আপনার বাইরে কেউ হইতে পারে না, এবং তারা এই ধরনের কথা কখনো বলে না। এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা মিটিংয়ে যখন না এই ধরনের বলে না, এবং টুইট এসছে, টুইট এসছে ওয়ার্ল্ড ব্যাংকের রিলেটেড, ওয়ার্ল্ড ব্যাংকে ওই যে গিফটটা দিলেন, এই গিফট দেওয়ার পর যখন বাংলাদেশে এই নিউজগুলো হলো তখন ওয়ার্ল্ড ব্যাংকের মিডিয়া সেন্টার থেকে টুইট করা হয়েছিল যে এটা ভিন্ন, মানে তারা সম্মান রেখে টুইট করে না। এই কথাগুলো, এই যে আপনি যে কথা বললেন যে না IMF থেকে বলেছে আপনার সরকার বেস্ট সরকার, আপনি থাকেন, ভাই ওরা এইভাবে বলে না, ওরা এইভাবে বলে না বলেই যে আপনার সরকার ভালো সরকার না সেটা বলছি না, মিথ্যাচারের কি প্রয়োজন। এবং আমি এক মুহূর্তের জন্য বলছি না জামালউদ্দিন ভাই মিথ্যাচারটা করছেন, এই মিথ্যাচার আমাদের নিউজ চ্যানেলগুলো করে, ধাপা ধাপ তারা এইগুলো ছেড়ে দেয়। সো এখন জামালউদ্দিন ভাইয়ের কাজও না ভাই ওয়ার্ল্ড ব্যাংকে যে ইন্টারভিউ নেয়া, ভাই আপনি কি বলেছিলেন এটা, ওনার কাজ না। সো উনি বাংলাদেশের নিউজে যা বলেছেন উনি মানে সুন্দর মনে সেই জিনিসটা বিশ্বাস করেছেন, এবং উনি আজকে এই টকশোতে এসে সেই জিনিসটা রিপিট করছেন, কিন্তু এইটা বাস্তব না, এইটা সত্য না। ওরা বলেনি, ওরা বলা না বলাতে কি আসে যায়, কিন্তু জোর করে বলতে হবে না, ওরাও বলেছে আপনি বেস্ট, কোনো দরকার নাই ভাই এটা। আমরা ফেরত চলে আসি, অ্যাকচুয়ালি জিলুর ভাই যে প্রশ্নটা করলেন যে ভারতের সাথে ট্রিটি নিয়ে আমরা সবাই আসলে মানে যারা একেবারেই সরকারের লোক না তার বাইরে সবাই যারা মানে নিউট্রাল, যারা সরকারের সাপোর্টারও কিন্তু নিউট্রাল মানে রাজনীতির সাথে সম্পৃক্ত না, তারা অনেক উদ্বেগ প্রকাশ করেছেন এই ট্রিটিটা রিলেটেড। এই যে স্পেশালি আমরা যদি আসি এই যে আপনার ট্রানজিট চুক্তি, হ্যাঁ রেল ট্রানজিটের মত, এগেন আমি পার্সোনালি যদি বলি এবং আমার দলের জায়গা থেকে আমি পার্সোনালিও যদি বলি, ভারতকে রেল ট্রানজিট দিতে আমার কোনো অসুবিধা নেই, যে সত্যি কথা, রেল ট্রানজিট রোড ট্রানজিট পুরা ট্রানজিট দিতে কোনো অসুবিধা নেই। এগেন এবং প্রধানমন্ত্রী বলেছে যে আমাদের ভাই শুধু প্রধানমন্ত্রীর কথা বলেন, প্রধানমন্ত্রী বলেছে ইউরোপে দেয় না, অবভিয়াসলি দেয়, সো আমরাও দিব।
কিন্তু ইউরোপে যে জিনিসটা হয় হলো যে আপনি যদি ফ্রান্স থেকে জার্মানি যান, জার্মানি থেকেও ফ্রান্সে যেতে পারেন। আমাদের জন্য খুলে দেন, আমাদের জন্য উন্মুক্ত করে দেন। এবং আমি এইটাও বলবো, দরকার হলে আমরা নেগোসিয়েশনে বসি যে দরকার নেই পুরো ভারত উন্মুক্ত করার, আপনি ওয়েস্ট বেঙ্গল আর 7 সিস্টার্স উন্মুক্ত করে দেন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলও দিয়ে না, যান 7 সিস্টার্স উন্মুক্ত করে দেন। আমি ফ্রি এক্সপোর্ট করব, ফ্রি এক্সপোর্ট জোন, মানে একদম আপনি ফ্রি ইকোনমিক জোন আর কি। হ্যাঁ, ফ্রি ইকোনমিক জোন যদি করে দেন 7 সিস্টার্স বা অল অফ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, আমরা সবাই একসাথে উপকৃত হই। শুধু আপনি ট্রানজিট নেন, আমরা তো তাহলে একসাথে কাজ করছি। প্রবলেমটা হলো ভারতের সাথে ট্রিটি রিলেটেড, স্পেশালি গত 15 বছর ধরে এই জিনিসটা দেখেছি। এর আগে যে কখনোই হয়নি তা না, বাট গত 15 বছর ধরে এই জিনিসটা অনেক বেশি হয়েছে। আমরা সবচেয়ে বড় যে জায়গাটায় সাফার করি, এবং এটা ভারতের এর আগে কংগ্রেস সরকারের সাথে পরিষ্কার হয়েছিল, যে আমরা যখন দিয়ে দেই, আমরা দিয়ে দেই। ভারত, মনমোহন সিং এসে আমাদের তিস্তা মারি চুক্তি অনেক কিছু বলে গেছিলেন, এবং কিছু করেছিলেন যে ভারতের পার্লামেন্টে রাটিফাইড হয় নাই, সো উনি করতে পারেন নাই, ওনার হাত বাঁধা। আমাদের দেশে আমরা আইনগতভাবে রাটিফিকেশনের কোনো সিস্টেমই করি নাই। সো প্রধানমন্ত্রী যদি ট্রিটি করে আসে, এইটার উপরে বলার কারো কিচ্ছু নাই, তাইলে ভাই গণতন্ত্র কেমনে হলো? গণতন্ত্র মানে আমি পুরো পার্লামেন্টকে বসিয়েছি, পার্লামেন্টের রাটিফিকেশন কোনো রাইটই নাই। ফরেন পলিসি পিওরলি প্রাইম মিনিস্টার। তাহলে এই যে রাটিফিকেশন রাইট, ভারতের সাথে কি চুক্তি হলো, 1টা 2টা 10টা চুক্তি, আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হলো এই পুরো সিস্টেমটা আমাদের চেঞ্জ করতে হবে, এবং এই সিস্টেমটা চেঞ্জ করার জন্য আমাদের পার্লামেন্টকে রাটিফিকেশন রাইট দিতে হবে, রাইট টু রাটিফিকেশন। এইটা রাইট নাও আমাদের যে পার্লামেন্ট আছে, আমি ছোট্ট করে একটু যদি যাই, যে মানে গত 3 বার ধরে আমাদের কোনো নির্বাচন হয় নাই, সো সেটা বাদ দেন, বাট তবুও সিস্টেম একবার ঠিক করলে আজকে থেকে কালকে নেক্সট পার্লামেন্ট যখন আসবে তখন তো অ্যাটলিস্ট রাটিফাইড হতে পারবে। সো আমাদের সিস্টেম অফ রাটিফিকেশন আর একটা গুরুত্বপূর্ণ। ভারতের সাথে ট্রিটিগুলো, বেশিরভাগ ট্রিটিতেই যা আমাদের কাছে প্রতীয়মান বা মনে হচ্ছে, অ্যাটলিস্ট আমরা ভয় পাচ্ছি বা আশঙ্কা করছি, কারণ একদম পরিষ্কার সবকিছু আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে না, বা অ্যাটলিস্ট আমি খবরের কাগজের মাধ্যমে বা নিউজের মাধ্যমে পরিষ্কার সবকিছু পাইনি, যে এই যে এতগুলো ট্রিটির মধ্যে এক্স্যাক্ট কি ভাষা, এক্স্যাক্ট কি আছে, হয়তো আমি সবকিছু পাইনি। ওকে, কিন্তু হয়তো সব ভালো আছে, বাট পয়েন্ট হলো আমাদের আশঙ্কাটা তো থেকে যায়। এবং এর আগে যেমন আদানিরটা বা এই যে ট্রানজিটেরটা মোটামুটি এটলিস্ট খবরের কাগজের মাধ্যমে যা দেখেছি, যে আমরা ট্রানজিটের বিপরীতে আমরা কিছু পাচ্ছি না। তাহলে এই যে এই জায়গাগুলোতে যদি আমাদের রাটিফিকেশন থাকতো, তাহলে জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকতো। আজকে যদি জামালউদ্দিন ভাই না, যে কোনো কেউ যদি রাটিফিকেশনের বিরুদ্ধে কথা বলে, তাহলে বেসিক্যালি তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্টারি সিস্টেম, লিবারেল ডেমোক্রেসি, এগুলোর বিরুদ্ধে কথা বলা হবে আমার মনে হয়। এবং এখন যেহেতু, এবং এখন আওয়ামী লীগ কিন্তু পারে, কারণ এখন পার্লামেন্ট কিন্তু পুরোপুরি আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগের বাইরে কোনো কথা নেই। এবং আর্টিকেল 70 আছে যেখানে আওয়ামী লীগের এগেইনস্টে কেউ ভোট দিতে পারবে না। সো রাটিফিকেশন যদি এখন আওয়ামী লীগ নিয়ে আসতে চায়, আসলেই পারে। আপনি একটা শুনেন, আমি একটা কথা বলি আপনাকে এই ব্যাপারে, আমাকে একটু, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্লামেন্টে সিস্টেম চালু করেছেন, যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, সেখানে কিন্তু কোয়াইট ওপেন সব কিছু, এবং উনি সেটা জবাব দেন। এটা সুতরাং আপনাকে এটা আমি বললাম। এটা দ্বিতীয়ত হচ্ছে, আপনি বেশ কিছু কথা বলছেন যেগুলো একটু বলতে হবে আগে, তারপর আমি চুক্তির ব্যাপারে আসছি। জিডিপি ক্রমাগতভাবে বেড়েছে, কবে বেড়েছে, কত ছিল? আপনি রিজার্ভের কথা বলেন, রিজার্ভ ছিল হলো 2006 সালে $256 মিলিয়ন। তখন কিন্তু আমরা রিজার্ভের কথা চিন্তাও করতাম না, বিকজ উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, এটা নিয়ে চিন্তা করতাম, কারণ দেশের ডেভেলপমেন্ট আর কি কি, সুতরাং এটা দরকার নেই। কিন্তু এরপরে যখন 4 বিলিয়নে চলে গেল 2009 সালে অথবা 8 সালের শেষের দিকে, তখন কিন্তু খুব মানুষজন খুব ইয়ে করলো যে না, আরে বাপরে ভালোই তো, আমাদের খুব ভালো হচ্ছে। এরপর যখন আস্তে আস্তে যখন এমনভাবে বাড়া শুরু করলো, $48 বিলিয়ন উঠে গেল। তা আপনি কতগুলো হচ্ছে যে আপনাকে বুঝতে হবে কোন সময় এই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা হচ্ছে, অর্থনৈতিক চেহারা চেঞ্জ হচ্ছে, এগুলো বুঝতে হবে। আচ্ছা, চিকিৎসার কথা বলছেন আপনি, আমাকে বলতে হবে যে আমরা একটু বিবেচনা করি, কথাটা বলছি না, কোভিডের সময় 2 বছরের মতো ইন্টারন্যাশনাল ট্রাভেল বন্ধ ছিল, কেউ চিকিৎসা নিতে যেতে পারে না। সিঙ্গাপুর, আপনি সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা বলছেন, আপনি সিঙ্গাপুরে আমেরিকার কথা বলছেন, কারা? আপনাদের মতো লোক বা অন্যদের মতো লোকজনের কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলছেন না। সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিচ্ছে এবং তারা এখানে ভালো হচ্ছে, যার কারণে গড়ায়ু আজকে 72.8, যেখানে আমেরিকার গড়ায়ু হচ্ছে হলো মাত্র 78 বছর, আর অন্যান্য হয়তো জাপানের হয়তো 82 বছর নিয়ে হতে পারে। বাট আমরা যদি মাতৃমৃত্যু হার এবং শিশু মৃত্যু হার যদি আরও কমাই ফেলতে পারি, আমাদের গড়ায়ু আরও বাড়বে। অ্যাকচুয়ালি আমি ওই দিন একটা ইয়েতে বলছিলাম, কুলখানিতে, আমি বললাম যে এত কম বয়সে মানুষ 72 বছর মারা গেছে। আমার কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশে এই লেভেলের লোকজন
78-80 বছরে বাঁচে। কিন্তু যেহেতু মাতৃমৃত্যু হার এবং শিশু মৃত্যু হার এখনও বেশি আমাদের অন্যান্য দেশের তুলনায়, যদিও মাননীয় প্রধান এই সরকার অনেক কমিয়ে এনেছে, যেটা আজকে মাত্র 21 সময়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আর সাধারণ সম্পাদককে অ্যাম্বুলেন্সে করে সাধারণ সম্পাদক প্রথম ট্রিটমেন্টে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেদিন তাকে না নেওয়া হতো, তাহলে তিনি সেখানেই মারা যেতেন। এবং আপনি হয়তো জানেন না, বিকজ ইউ আর নট এ ডক্টর, আই ওয়াজ দেয়ার। সেখানে একটা জাস্ট ওনাকে বেলুনি করার কারণে উনি বেঁচে গিয়েছিলেন। তারপরে ফার্দার ট্রিটমেন্টের জন্য ওনাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। ইট ডাজন্ট মিন যে বাংলাদেশে হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে বা হার্টের বাইপাস সার্জারি হচ্ছে না, প্রচুর হচ্ছে বাইপাস সার্জারি, অনেক মানুষ সেখানে বাঁচতেছে। আপনি জানেন কিনা জানেন না, আমাদের সাধারণ সম্পাদক নিজে বলেছেন সিঙ্গাপুরে উনি মারাই যাচ্ছিলেন, সেকেন্ড টাইম ওনাকে অপারেশন করতে হয়েছে। উনি বলেছেন একদিন আমাদের মিটিংয়ের মধ্যে এসে, ব্লিডিংয়ের জন্য। আপনি এখন বাংলাদেশে হলে তো হুলস্থুল কাণ্ড ঘটে যেত, বাট হ্যাপেন্ড, এবং আল্লাহর রহমতে হি হ্যাজ সারভাইভড। এখন আপনি কোভিডের সময় মানুষ কোথায় গিয়েছিল, যারা ইভেন বড় লোকরাও যারা সিঙ্গাপুর আর বিএসআর ট্রিটমেন্ট করেন না, হাসির কাছে ছিল, তারাও কিন্তু যান নাই, যেতে পারেন না, এখানেই ট্রিটমেন্ট নিয়েছেন। কারণ অসুস্থ মানুষকে আছেই, অসুস্থ হবেই মানুষ। আর চুক্তির কথা যেটা বলেছেন, যেটা হলো দেখেন, আপনি গঙ্গার পানি চুক্তির কথা বলেন, এই সরকার যে কত কিছু করেছে, গঙ্গার পানি চুক্তি নিয়ে কত সমালোচনা হয়েছে, কিন্তু আলটিমেটলি তো সেগুলো স্ট্যান্ড করেনি। সমুদ্র সীমা নিয়ে যে ভারতের বিরুদ্ধে কেস করে সেখানে আমরা জিতেছি সমুদ্র সীমায়, তো আমরা তো কাউকে ওইভাবে যে আলাদা দিয়ে দেবো কিছু, এমন কিছু না, এই সরকার সেটা করে না। আপনি ছিটমহলের যেটা অমীমাংসিত বিষয় ছিল, সেগুলো ক্লিয়ার করে আজকে কত সুন্দরভাবে ছিটমহলবাসী আজকে তারা নাগরিকত্ব পেয়েছে এবং তারা খুব ভালোভাবে বসবাস করছে। তিস্তা চুক্তির কথা বলেছেন, এখানে ওয়েস্ট বেঙ্গল জড়িত, পশ্চিমবঙ্গ, সে পশ্চিমবঙ্গের সরকার যদি সেখানে যদি পুরোপুরি তাদের সঙ্গে যেহেতু ডিফারেন্স আছে তাদের কেন্দ্রের সঙ্গে, সেই জন্য তারা এটাতে সায় দিচ্ছে না। এখন একটা সময় আসবে হয়তো সেটা সম্ভব হবে আস্তে আস্তে। তো এই ধরনের যদি আপনি যদি সব কিছু যদি আপনি চিন্তা করেন, এই ট্রানজিটের কথা যেটা আপনি নিজে স্বীকার করেছেন, ইয়েস, ইউরোপে এক দেশের কোনো অসুবিধা নেই, আমাদেরও তাই। হ্যাঁ, আমাদেরও যে বিষয়টা আছে সেটাও কিন্তু আলোচনায় আছে, হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেম আছে, বাট অলরেডি যেখানে ভারত, ভুটান, নেপালকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে যে BBIN যেটা আছে সেটা বাস্তবায়ন হবে, এটা নিয়েও কথা হয়েছে। এটাও কিন্তু এই সমঝোতা চুক্তির মধ্যে আছে। সুতরাং একদিনে আমি সব পেয়ে যাব এটাও ঠিক না, এটা প্রসেস আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো একজন শক্তিধর নেতা, যিনি বিশ্বনন্দিত, তাই তিনি থাকতে বাংলাদেশের যেভাবে পরিবর্তন হচ্ছে অর্থনৈতিক, সামাজিকভাবে, সব কিছুই, রাজনৈতিকভাবে, সেই অবস্থায় আমরা আশা করছি যে এই সমস্ত কিছু একদিন নিষ্পত্তি হবে এবং বাংলাদেশ একটা ভালো অবস্থায় যাবে। কেন বলছি, বিকজ অতীতে সেগুলো সমাধান হয়েছে। তিনি কোনো লেজুর ভিত্তিতে বিশ্বাস করেন না, যার কারণে ভারতের কাছে যেটা বলা দরকার সেটা তিনি করছেন। এখানে তিনি এত বড় একটা ডিপ্লোম্যাটিক একটা করছেন, রাশিয়া, চীন, ভারত কিভাবে একটা জায়গায় নিয়ে এসে তিনি সবার সাথে একটা সদ্ভাব, যেটা বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছেন কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, সেটা তিনি মেনটেন করে চলে যাচ্ছেন। তো সেই জন্যই বলছে যে আসলে বর্তমানে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি জননেত্রী শেখ হাসিনা আছেন, আমরা কিন্তু একেবারে নিঃশঙ্ক চিত্তে আমরা আছি যে না, তিনি আমাদেরকে উদ্ধার করেছেন, তিনি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এনে দিয়েছেন। সুতরাং উনি যতদিন থাকবেন ইনশাআল্লাহ আমার বাংলাদেশ অগ্রগতির দিকে আসবে। এবং 2041 সালের মধ্যে উনি যে কথা বলছেন স্মার্ট বাংলাদেশ, যেটা বাংলাদেশ অর্থনীতি ধনী দেশের মতো হয়ে যাবে, সেটা আজকে তো 35 থেকে 33-এ চলে এসেছে। আপনি খবর নেন যে আমাদের 35তম ধনী দেশের যে ইয়েটা ছিল সেটা এখন 33তম আমরা হয়েছি। ববি হাজাজ ফাইনাল রাউন্ড। জি, আমি জাস্ট লাস্ট কিছু বলার আগে একটা প্রশ্ন আমি জামালউদ্দিন ভাইকে করব। আপনি র্যাটিফিকেশনের পক্ষে না বিপক্ষে? পার্লামেন্টারি র্যাটিফিকেশন অফ এনি ফরেন ট্রিটি, পক্ষে না বিপক্ষে? জাস্ট সিম্পল ভাই, জাস্ট বলে দাও। এটা পার্লামেন্ট ডিসাইড করবে, তাদের পক্ষে না বিপক্ষে? পার্লামেন্ট ডিসাইড করবে, আমরা যেটা চাইবো, জনগণ চাইবে, তারপর জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পার্লামেন্ট ডিসাইড করবে। ভাই আমি সিম্পল, জনগণ না, ভাই আমি পলিটিক্যাল স্পিচ, সেটা তো জনগণ দেয়নি আপনাকে, গণভোট হয়েছে। সিম্পল একটা ন্যাশনাল প্রশ্ন জিজ্ঞেস করেছে, পক্ষে না বিপক্ষে? আমি সেটাই বলছি, পক্ষে থাকেন, এটা আপনার পার্টি লাইন না তো। আমি অ্যানসারটা দেই আপনাকে, পক্ষে না বিপক্ষে? অ্যানসারটা দেই আপনাকে। অ্যানসার ইজ ইয়েস নো। নো, শুনুন, আপনি শুনুন, এটা ইতিহাস না ভাই। আমি যদি আপনি ইতিহাস দিতে আমরা উত্তর পাবো। আমি নেক্সট পয়েন্টে আমি জাস্ট আচ্ছা, উনি শেষ করুন, আমি আসছি। না, এটা তো জবাব দিতে হবে, এটা জবাব দিতে হবে। আপনি দেন নাই উত্তর, আমি জিজ্ঞেস করেছি পক্ষে না বিপক্ষে, আপনি দেননি উত্তর। এটাই আমি তো দিচ্ছি। আপনি গড়ায়ু নিয়ে কথা বলেছেন ডাক্তার হিসেবে, ইউ অফ অল পিপল। I study political science. I'm an academic in political science. এবং ইকোনমিক্স নিয়ে আমার পড়াশোনা আছে। You of all people as a doctor should know যে quality of life is the biggest contributor to আপনার কি
কত বছর বাঁচে গড় আয়ু, কোয়ালিটি অফ লাইফ, not quality of healthcare. Quality of healthcare is important, but the biggest contributor is quality of life. এখন আপনি বলতেই পারেন আওয়ামী লীগ সরকার গত 15 বছরে কোয়ালিটি অফ লাইফে কন্ট্রিবিউট করেছে, এবং সেটা আপনি যদি বলেন আমি আপনার সাথে মানবো ভাই, আমি আপনার সাথে মানবো, বাট অ্যাজ এ ডক্টর আপনার ফ্যাক্টসগুলো সঠিক হতে হবে। আপনি বঙ্গবন্ধুর নাম নিয়ে আসছেন ভাই, গত 3 বছরে, আগের কথা তো বাদ দিলাম, গত 3 বছরে এ গ্রেড ইন্টারন্যাশনাল জার্নালসে বঙ্গবন্ধু সম্বন্ধে আমার 3টা আর্টিকেল ছাপা হয়েছে, বঙ্গবন্ধুর সম্বন্ধে আমি জানি। এই কথা ওনার নাম এখানে উঠানোর কোনো প্রয়োজন ছিল না। আপনি বললেন পিএম এর কোয়েশ্চেন এর আনসার, এবং এখানে বারবার পিএম আসে, ভাই একটু কথা বলতে দেন, আপনি কথা বলার সময় কথা বলি না, আপনি কথা বলার সময় আমি কথা বলি না। পিএম এর কোয়েশ্চেন এর আনসার নিয়ে আসছেন, পিএম এর কোয়েশ্চেন এর আনসার যখন আসে আমরা বারবার করে দেখেছি, প্রথম প্রশ্ন আসে পিএম আপনি এত ভালো কেন? এগেন প্রধানমন্ত্রী ভালো খারাপ সেটা পয়েন্ট না, উনি অনেক ভালো, সেটা ঠিক আছে, উনি অনেক বড়, জেনারেলাইজই আমি বলছি, আপনি জেনারেলাইজ বলেছেন। একটা প্রশ্ন আমি আপনাকে আজকে এইখানে বসে তৃতীয় মাত্রায় বসে আমি আপনাকে, জামালউদ্দিন ভাই আপনি অনেক বিজ্ঞ ব্যক্তি, অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাকে শ্রদ্ধার সাথে আমি বলছি, আপনি নিজে যদি একবার পিএমস কোয়েশ্চেন এন্ড আনসারস গুলোতে যে শক্ত কোনো প্রশ্ন দেখে থাকেন প্লিজ আমাকে পাঠাবেন, আমি আবার জিল্লু ভাইকে রিকোয়েস্ট করে এই শোতে এসে আপনার কাছে ক্ষমা চাইব। আমি আপনাকে পরিষ্কার বলতাম, জিল্লু ভাইয়ের সামনে টিভি ক্যামেরার সামনে বলে দিলাম, যদি শক্ত প্রশ্ন পেয়ে থাকেন, শক্ত প্রশ্ন করার কেউ সাহস করে না, কেন করে না আমি জানি না, বাট যদি করেন এবং পেয়ে থাকেন আপনি নিয়ে আসবেন প্লিজ, আমি এইখানে ক্ষমা চাইবো, আমি পরিষ্কার করে দিলাম। আচ্ছা না না এটা একটু বলেন, আমি একবার সময় যেহেতু শেষ, আমাকে দেখেন ভাই আপনার কোনো সময় তো আমি ইন্টারাপ্ট করি না, ওকে, কিন্তু আপনি বেশি বলছেন, এইবার আমি বেশি বলছি না, সময় দিচ্ছেন না, সময় আপনি একটু এই ছোট যখন এয়ারড হবে আপনি একটু খেয়াল করেন, আমি কতক্ষণ কথা বলেছি, আপনি কতক্ষণ কথা বলেছেন, কারণ রিলেটিভলি আপনি বেশি সময় কথা বলেন। জি, বাট এনিওয়ে সেটা নিয়ে আমি কোনো কমপ্লেইন করছি না, আমি জাস্ট আমরা এমনি পলিসি ওয়াইজও যারা, আমার একটাই পয়েন্ট ভাই শুনেন, আমরা চাই এই দেশটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হোক, এবং সুন্দর ভবিষ্যতের জন্য আমি বিএনপি আওয়ামী লীগ হিসেবে কথা বলছি না, কিন্তু সুন্দর ভবিষ্যতের জন্য বড় যে রাজনৈতিক দলগুলো আছে, বড় যে রাজনৈতিক নেতারা আছেন, ইনক্লুডিং এই যে আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, ইনাদের সবার কন্ট্রিবিউশন ইম্পর্টেন্ট, এবং ইনারা সবাই এই দেশের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা চাই সঠিকভাবে ইনারা সবাই কাজ করেন, নতুন সমাজ, তরুণ সমাজ, ইনাদের সাথে আমরা সবাই একসাথে কাজ করি, এবং এই যে পার্টিজান যে ডিভাইডটা আমরা গত 15 বছর তৈরি করেছি, যে এই পার্টি হলে আমরা কথা বলবো না, আমাদের বিরোধী হইলে তুমি দেশ বিরোধী, এই জিনিসগুলো বন্ধ করে আমরা দেশটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসি, এবং দেশটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে হলে এগেন পার্লামেন্টারি র্যাটিফিকেশন এইটাও গুরুত্বপূর্ণ। এই যে যেমন আর্টিকেল 70 সরানো গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে পরে আলোচনা, কিন্তু পার্লামেন্টে যে কোনো ফরেন পলিসি ট্রিটি র্যাটিফিকেশন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো লিবারেল ডেমোক্রেসি, যেটা কার্যকরী লিবারেল ডেমোক্রেসি ইনক্লুডিং ইন্ডিয়া, এই ধরনের পলিসি তাদের নাই, সো আমাদেরও সেগুলো ফলো করা উচিত। ধন্যবাদ প্রফেসর চৌধুরী। আমি একটু বলি, এই যে উনি র্যাটিফিকেশন নিয়ে কথা বলছেন, তো এটা আসলে রুলস অফ বিজনেস নির্ভর করবে। এটা আপনি ওখানে তখন বিরোধী দলও ছিল, বিএনপি বলেন, জাতীয় পার্টি সবাই ছিল, তারা রুলস অফ বিজনেস সেভাবে মেনে তারা কাজ করেছে। সুতরাং র্যাটিফিকেশন করতে হবে কি করবে না সেটা কিন্তু ডিসাইডেড ওখানে সংসদেই হবে, এটা নাম্বার 1। সুতরাং জবাবটা আমি এভাবে দিলাম। কোয়ালিটি অফ লাইফ নিয়ে আপনি যেটা, না না আপনি জবাবের কথা বলেছেন ভাই, আমি শেষ করি। কোয়ালিটি অফ লাইফ কথা বলেছেন, যেটা দিয়ে ডিসাইড হয়, হ্যাঁ অবশ্যই হয়, কিন্তু সেটা কিছু কিছু দেশ করছে, সারা বিশ্ব কিন্তু সেটা করছে, সারা বিশ্ব এখনও কিন্তু গড়াই বিচার করে। সুতরাং আমি যে জানি না এটা না, কোয়ালিটি অফ লাইফ নিয়ে কথা বলছেন, সুতরাং ওইভাবে বলছি আপনাকে। তৃতীয়ত বলছে যে সংসদে কিন্তু যখন বিএনপি যেত তখনও প্রধানমন্ত্রীর প্রস্তাব পর্ব ছিল। আপনি যে বলছেন যে ওরকম শক্ত কোশ্চেন কেউ করে কিনা, শক্ত কোশ্চেনও হয়েছে, জবাবও তিনি দিয়েছেন, কারণ তিনি স্বচ্ছভাবে কাজ করেছেন, তিনি অনেক কিছু জানেন এবং তিনি করেছেন অনেক কিছু, সুতরাং জবাব দেওয়ার মতো অবস্থাও তার ছিল। সুতরাং এই জায়গাগুলো আমি আপনাকে বলছি, এই যে কতগুলো কথা বলছেন যেগুলো স্ট্রেইট ওয়ে আপনি কিন্তু সত্যের একটা অপলাভ হয়েছে আপনার, যেখানে সত্যটি ঢাকা পড়ে গেছে। সেই জন্য আমি বলছি যে আপনি এই জায়গাগুলো যে আমি কথাগুলো বললাম, এগুলো আপনি একটু ভেবেচিন্তে দেখতে হবে। এবং আমি বলবো যে আজকে যে বাংলাদেশের যে উন্নয়নটি হয়েছে, এটা আমাদেরকে অবশ্যই ধরতে মধ্যে দিতে হবে। এবং সব কিছুতে আপনি দেখুন, আজকে যদি আইনশৃঙ্খলার কথা যদি বলেন, আপনি দেখুন আগে এক সময় ঢাকা সিটিতে, আপনাকে সত্য বলছি আমি, 2001 সালের ক্ষমতা, বিএনপি যখন ক্ষমতা আসলো 3 মাসের মধ্যে আবার 4বার চিনতে হয়েছে, 4বার। এরকম অবস্থা ছিল আমাদের। একটা সময় আমাদের সন্ধ্যার পরে মানুষজন বেরোতে পারতো না, এখন আপনি দেখেন কয়টা চিনতে হচ্ছে। হ্যাঁ অবশ্যই হবে, আমি আমেরিকাও চিন্তায় দেখেছি, আমি ফ্রান্সে, আমার সামনে আমি দেখেছি জেনেভা চিন্তা হচ্ছে, আমার সামনে দেখেছি, বাট দ্যাট ইজ ভেরি স্পোরাডিক, কম হয়, কারণ আইন সেখানে কাজ করছে। এখনও তাই, আমাদের এখানে পুলিশ বাহিনী যথেষ্ট রকম সক্রিয়, এবং যার কারণে আজকে আপনি পুলিশ বলেন, র্যাব বলেন, যথেষ্ট সক্রিয়, যার কারণে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।
অনেক ভালো, এটা আপনার স্বীকার করতে হবে। ভালো জিনিসকে স্বীকার করবেন, সেটা প্রশংসা করবেন, এটা আরও ভালো হবে। এইটাই হচ্ছে আসল বিষয়। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ববি হাজাজ এবং প্রফেসর ডক্টর জামালউদ্দিন চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, কথাও ছিল প্রথমে আমরা দুর্নীতি নিয়ে আলাপ করেছি। যেভাবেই বলি না কেন, টলারেন্স লেভেল যাই হোক না কেন, যে ধরনের অশ্লীল দুর্নীতি আমরা দেখতে পাই, তার যে প্রকাশভঙ্গি আমরা দেখতে পাই বা কারো কারো সম্পদের যে প্রকাশভঙ্গি দেখতে পাই, সেটা আসলে আমাদেরকে লজ্জায় মাথা অবনত করতে বাধ্য করে এবং এটা অবশ্যই কোনো অবস্থাতেই বাংলাদেশে কাম্য নয়। সেটা আমরা স্বাধীনতার অঙ্গীকার থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে রাজনৈতিক নেতৃত্বর, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন পর্যায়ের বক্তব্য থেকেও যদি বিবেচনায় নিতে চাই, তাহলে এটা আসলে কাম্য নয়। যেটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা দরকার। তবে এর সঙ্গে ওই যে বাংলাদেশ ভারত চুক্তির কথা বলি বা এই যে দুর্নীতি সম্পর্কে অবস্থানের কথা বলি, এর সঙ্গে ঘুরে ফিরে কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা, চূড়ান্ত বিচারে জনগণের সম্পৃক্ততা, অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় আরও খোলামেলাভাবে বললে গণতন্ত্রের একটা সম্পর্ক রয়েছে। আমাদের গণতান্ত্রিক মন মানসিকতা, আমাদের মনস্তত্ত্বে, রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায় যারা আছেন, ক্ষমতার বাইরে যারা আছেন, সবার মনস্তত্ত্বে কতটা গণতন্ত্র আছে, তার সঙ্গে কিন্তু একটা সম্পর্কিত বিষয়। এবং আমরা যে একটা ভালো ব্যবস্থা গড়ে তুলতে পারিনি, অনেক কিছু আমরা করেছি বটে, কিন্তু কোনো ক্ষেত্রে আমরা একটা স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার কাজটা করতে পারিনি এবং এই ব্যর্থতার দায় কম বেশি সকলকেই নিতে হবে। মাত্রার পার্থক্য থাকতে পারে, সেটি আসলে সংকটের মূল কারণ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।